বিএনপির সময় কিন্তু প্রশ্নপত্র এরকম ফাঁস হয় নাই। হয় না, আমি দেখাচ্ছি। কখনোই হয় না এরকম। শোনেন, এমন কোনো জিনিস নাই, এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষায় আওয়ামী লীগের সময় প্রশ্নপত্র ফাঁস হয় না। সে কিন্ডারগার্টেন ক্লাসই বলেন আর বিসিএসই বলেন। আবেদ আলী কোনো অফিসার না, ড্রাইভার, পিয়ন, ড্রাইভার, চাপরাশিয়াদের চাকরিগুলো কিভাবে হয় আপনিও জানেন। কারণ ওইখানে মাস্টার রোল করতে করতে একটা যখন সার্কুলার হয় দিয়ে দেয়। এবং এই আবেদ আলী শেষ দিন পর্যন্ত কিন্তু কোনো পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার ছিল না। এই লেখাগুলো যে আসছে সেখান থেকে বলছি, উনি ভুল বললেন কি, তাহমিনা আপার ড্রাইভার ছিলেন। পিএসসির চেয়ারম্যানের কোনো ড্রাইভার, তার নিচের অনেক নিচের ক্যাটাগরির ড্রাইভার ছিলেন গেল। তারপরে আরো বলছে তার ছেলে তাহসান, গায়ক, বিশিষ্ট গায়ক, সে নাকি বিসিএস এ ফার্স্ট হয়েছিল পররাষ্ট্র। অথচ তাহসান আজকে বলছে সে কোনোদিন বিসিএস পরীক্ষাই দেয় নাই। এই যে আওয়ামী লীগ, এটার নাম আওয়ামী লীগ কিভাবে? আমি তো তাহসানের কথা বলিনি একবার। আমি শেষ কথা উদাহরণ বলছি। আপনার বিএনপি ক্ষমতা ছেড়েছে 2006-এ, ঠিক আছে? 2006-এ বিএনপি ক্ষমতা ছেড়েছে, 2014-এ তার চাকরি গেছে। 6-এর পরে 2 বছর অনির্বাচিত সরকার আসছে, তারপরে আওয়ামী লীগের সরকার আসছে। বিএনপির সময় কিন্তু প্রশ্নপত্র এরকম ফাঁস হয় নাই। হয় না, আমি দেখাচ্ছি। কখনোই হয় না এরকম। শোনেন, এমন কোনো জিনিস নাই, এমন কোনো পরীক্ষা নাই যে পরীক্ষায় আওয়ামী লীগের সময় প্রশ্নপত্র ফাঁস হয় না। সে কিন্ডারগার্টেন ক্লাসই বলেন আর বিসিএসই বলেন, আপনার ওই হুজুরদের কথাই বলেন, ওইখানেও সব পরীক্ষায় আপনার প্রশ্নপত্র ফাঁস। মেডিকেলে ভর্তি পরীক্ষায় বলেন আর আপনার বিসিএস এর পরীক্ষায় বলেন। মেধাবীদের জায়গা মেধাবীদের, এই জন্যই তো আমি আপনাকে বললাম যে এই যে কোটা নিয়ে যে কথা বলতেছি, এর আগে আমরা মনে আছে যে ভাইয়ের অধিকার আর বোনের অধিকার নিয়ে একটা ছেলে মারা গেল। সেই ছেলের খবর নিয়ে জানা গেল তার ফ্যামিলিগতভাবে 1 ছটাক জমিও নাই, অথচ মারা গেল কে, যার কোনো জমি নাই, যে কোনো ভাগই পাবে না, বোনই কি আর ভাই কি। তো এরকম আমাদের মেধাবীরা এই অবস্থার জাতাকলের মধ্যে আছে। আপনার উনি যখন বললেন কোটা মুক্তিযোদ্ধার 30%, ওইখানে আপনি বললো মুক্তিযোদ্ধার কোটা নাকি অ্যালার্জি অনেকের। অ্যালার্জি যদি হয়, মুক্তিযোদ্ধার সন্তানরা যদি, আমি আবারও সম্মান নিয়ে বলছি, যদি পাশ করতে পারে আমাদের সাথে, একসাথে পরীক্ষা দিয়ে ভর্তি হইতে পারে একসাথে আমাদের সাথে, আমি আমিন ভাইয়ের কথা মতোই বলছি, সমান নাম্বার পাইতে পারে, নাম্বার বেশি পাইতে পারে, কিন্তু তাহলে কোটায় কেন তার চাকরি হতে হবে? সে তো আমার কোয়ালিটিতে না না, সে পাচ্ছে কিনা মনে আমাকে একটু হেল্প করেন। না না, ওইটার জন্য ওইটা না, আপনি পাচ্ছে কিনা 50-এর কম পেলে কি সে, আমি ওইটা বলছি না 50-এর কম না, তাহলে কেন তার ওই কোটায় আসতে হবে? এই যে 100 জনের মধ্যে 30 জনই কোটা মুক্তিযুদ্ধের, থাকলো 70, জেলা কোটা 10%, নারী কোটা 10%, আপনার নৃতাত্ত্বিক 5%, 1% হলো প্রতিবন্ধী। সবচেয়ে বেশি ঠকছে প্রতিবন্ধীরা। তা এই যে 56% চলে গেল 44-এর মধ্যে, 100-এর মধ্যে 44% থাকলো, এর মধ্যে আবার প্রশ্নপত্র ফাঁসের। তো তাহলে থাকলোটা কি মেধাবীদের জন্য? আপনি মনে করেন 1 লাইন অ্যাপ্লিকেশন লিখতে পারে না, তারা হইলো আপনার ক্যাডার, বড় বড় ক্যাডার। তো এই ক্যাডারদের নিয়ে আমার কথা হলো যে সরকার যদি পক্ষেই থাকে, তাহলে কেন সরকার বলে না যে ওখানে যাক, ছেলে মেয়েদের ওখানে যাক সরকারের প্রতিনিধি, যাই বলুক যে আমাকে প্রধানমন্ত্রী পাঠাইছে, যে প্রধানমন্ত্রী কোটা বাতিল করছে, তোমরা ঘরে ফিরে যাও, আমরা তোমাদের সাথে, তোমাদের নিয়ে আমরা যুদ্ধ করব, এই কোটা আর ফেরত আসবে না, শুধুমাত্র কিছু ওই প্রতিবন্ধী ছাড়া আর ফেরত আসবে না। নারীরাও কিন্তু এখন ওরকম কোটা চায় না, কারণ আগে নারীরা পেছানো ছিল, এখন নারীরা পুরুষের পাশাপাশি অগ্রসর মান হয়েছে। তাহলে আপনার, আমি আবারও বলছি, শুধুমাত্র বিসিএস এ কেন কোটা থাকবে? শুধুমাত্র ফার্স্ট ক্লাস কর্মচারীর ক্ষেত্রে কেন কোটা থাকবে? সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাসে আসুক না কেন? স্বাধীনতা 53 বছর বয়সে এসে আমি আপনার কাছে স্পেসিফিক জানতে চাই যে 30% মুক্তিযোদ্ধা কোটার কি আর দরকার আছে? 30% মুক্তিযুদ্ধের মিনিমাম কোনো দরকার নেই। মুক্তিযুদ্ধের সন্তানরাই তো নাই, তারা তো এখন বড় হয়ে গেছে, তাদের সন্তানরা, নাতিদের জন্য কেন কোটা থাকা উচিত? কোথায় কোটা থাকা? একমাত্র প্রতিবন্ধী, আর যদি আপনি তার চেয়ে যদি আরেকটু স্যাক্রিফাইস করেন তাহলে নৃতাত্ত্বিক, এই দুইটা ছাড়া কোটারও দরকার নেই ওরকম আমি মনে করি না। যদি নারীদেরকে আপনারা কোটাই দিতে চায়, তাহলে নারীদেরকে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এই প্রাইমারি স্কুল, হাই স্কুল, এই স্কুলগুলোতে নারীদের দেখ শিক্ষা, একটা মা একটা যদি শিক্ষিত হয়, একটা জাতি শিক্ষিত হয়, সেইখানে নারীদেরকে দেখ। ফার্স্ট ক্লাস কোনো জায়গায় আমি মনে করি না ফার্স্ট ক্লাস চাকরির ক্ষেত্রে কোনো কোটা দেওয়া উচিত, এক কথায় আমি বলবো। তারপরেও যদি দিতে হয়
তাহলে প্রতিবন্ধী। ফার্স্ট ক্লাসে দেওয়াই উচিত না, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস এই জায়গাগুলোয় কোটা দেন। মানে যে এত কঠিন বিষয়টা যেটা সহজে আপনারা সমাধান দিচ্ছেন, কিংবা আপনি বলছেন এই সহজ জিনিসটা, তাহলে সরকার এত দূর পানি ঘোলা কেন করছে? কারণ সরকার তো সরকার আছে, সরকার তো ভোট ছাড়া সরকার, সরকার তো রাতের সরকার, সরকার তো একটা দেশের ম্যান্ডেট নেওয়া সরকার, তার তো কিছুই নাই একমাত্র চেয়ারটা ছাড়া। সো এই সরকার চায় সব নিজের লোক দিয়ে ভরে ফেলুক, ভরে ফেলেছেই, তারপরে আরো বাকি সরকার তাহলে এই আন্দোলনটা কেন চাইবে? সরকারের আন্দোলনটাকে কেন হতে দিবে? আন্দোলন হলেই তো সরকারের সামনে দুইটা খেলা। আমার যে ধারণা, এতদিন পুর খাওয়া রাজনীতি করে, এক হলো সরকার তার চায় নিজের ঘরের দেখভাল করা লোকগুলোর কাছ থেকে টাকা পয়সা। মনে আছে আপনার স্বাস্থ্যমন্ত্রী বলছিল যে আমি ওদেরকে বলছি যে একদম কোরআন শরীফ ছুঁয়া অজু করে নামাজ পড়া তোমরা টাকা খাও, ঠিক আছে, কিন্তু নিজের ছেলেদের কাছ থেকে খাবা। তো এই হলো সরকার, এক হলো এটা। আর দ্বিতীয়ত সরকারের সামনে এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু আছে দেশের মানুষের বিপক্ষে, মানুষের স্বার্থ সমন্বিত, সরকার সেই কাজটা করছে। সামনে এই কোটা বিরোধীদেরকে সামনে রেখে সরকার ভিতর দিয়ে কোনো কিছু সমাধান করছে, কোনো কিছু মানে অন্যায়ভাবে জনগণকে বঞ্চিত করে কেড়ে নিয়ে অন্য কাউকে দিচ্ছে। সরকারেরই প্রেসক্রিপশন এই আন্দোলন কোটা বিরোধী। অবশ্যই। আপনি হলে কি বলবেন? আপনি সরকার, আপনি নির্বাহী আদেশ দিয়েছেন, নির্বাহী আদেশের পরে আদালত আপনাকে এখানে ওভারটেক করে আদালত কিভাবে বলে? আপনার সঙ্গে কথা না বলে তো বলার কথা না আদালতে। এই আদালতে নিয়োগ কাকে আপনি দিয়েছেন? প্রত্যেকটা ছাত্রলীগের ছেলে, একসময় ছাত্রলীগ করা এই ছেলেগুলা কি আপনার সাহস আছে যে সরকারের সঙ্গে কথা না বলে কোনো ডিসিশন নেওয়া? দৃষ্টি ফেরাতে সরকারের এই প্রেসক্রিপশন হতে পারে। এখন অনেক রকম দৃষ্টি আছে। সরকার চীন থেকে তো রিঘড়ি করে চলে আসলো, কেন আসলো সরকারই জানে। একটা সরকার যখন বিদেশ যায় তখন তার 4 মাস 5 মাস আগে থেকে এটার কাজ চলতে থাকে, কি হবে, কখন কি করবে, কখন যাবে, কয়টায় পৌঁছবে, কয়টায় লাল গালিচা সম্বর্ধনা দিবে, কয়টায় সে, ওইখান থেকে নরণচরণের কোনো শক্তি নাই ওই প্রোগ্রামগুলা থেকে। আমরাও কিছু কিছু প্রোগ্রামে গিয়েছি, সরকার হঠাৎ করে বলা নাই করা নাই। কেউ বলে যে তার মেয়ে অসুস্থ, সরকারের মেয়ে অসুস্থ, এটা কোনো অজুহাত না। আর যে ধরনের সমঝোতা স্মারক হয়েছে, আম বেচা, ডাল বেচা, জাম বেচা, কাঁঠাল কিনা, এই সমঝোতা করার জন্য সরকারের যেতে হয় না। এটা সরকারের একজন উপসচিব পর্যায়ের কেউ গেলেই হয়, সচিব পর্যায়ে যাইতে হয় না। তাহলে সরকার কি কারণে গেল? আর সরকার কি 1600 কোটি টাকা নিয়ে আসছে? 1600 কোটি টাকা তো সরকারের একটা আবেদ আলীর কাছেই আছে। 1600 কোটি টাকা তো সরকারের একটা ছাত্রলীগের ওই যে ফরিদপুরের প্রেসিডেন্টের কাছেই আছে, 2000-3000 কোটি। তার জন্য কি সরকারের 198 সদস্য বিশিষ্ট লাটবহর ভরে প্লেন ভরে নিয়ে সরকারের যাওয়ার কি কোনো দরকার ছিল না। সেই প্লেন ভরে আপনার পিকনিক স্পট করার জন্য গেলেন, আবার করার আগেই আপনি চলে আসলেন। এটা তো জনগণ সহজে নিবে না। যাওয়ার আগে সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলল, ভারত থেকে বলে আসা হয়েছে, মোদিজিকে জানানো হয়েছে, জানায় তারা হুকুম নিয়ে আসছে, পারমিশন নিয়ে আসছে। আবার যাওয়ার আগ মুহূর্তে বলল যে কোনো বড় ঋণ এবং কোনো চুক্তি হচ্ছে না। তার মানে কি? এটার পরে সরকার যে এই যে তড়িঘড়ি আসলো, আমার তো মনে হয় ডালমে কুচ কালা হয়, যে উনি বললেন না, আমি এখন বললাম যে এরকমই কিছু একটা অবশ্যই আছে। কিন্তু একটা ছোট্ট কথা, আপনি বলছেন 1600 কোটি টাকা চীনের কাছে কেন আনতে হবে? সরকার আবেদ আলী কেন, আরো নিচে যান তাও পাবেন।